আছে কিনা। অনিশ্চয়তার নীতিতে আমি ২টা এন্টাইটি বা ২টা প্যারামিটার নিয়ে কথা বলেছি। আমি যদি তোমাদেরকে বলি ২টা প্যারামিটার কি ছিল? যেমন একটা বস্তুর বা একটা কণার আমি কোন ২টা জিনিস নিয়ে কথা বলেছি? বলো তো, মুনতাহা একটা বলো, তুবা একটা বলো। কোন ২টা জিনিস একই সাথে পরিমাপ করা যায় না এভাবে বলেছি? কোন ২টা জিনিস? সেটা বের করো। বলতে পারবা? তরঙ্গ। হুম। অবস্থান এবং আরেকটা কি ছিল? ভরবেগ। ভুলে ভরবেগ। গেছি। একটা ছিল অবস্থান আরেকটা ছিল ভরবেগ। তুবা মনে আছে? মনে জি নাই মিস। থাকতে পারে কিন্তু আমাদের রেসপন্স করতে হবে কিন্তু তুবা। তাহলে একটা ছিল অবস্থান আর একটা ছিল ভরবেগ। অবস্থানের পরিবর্তনকে আমি দিয়েছি ডেল এক্স দিয়ে, আর ভরবেগের পরিবর্তনকে আমরা লিখেছিলাম ডেল পি দিয়ে। আমরা বলেছি কোনো একটা বস্তুর তুমি যখন সঠিকভাবে কোনো একটা কণা, নট বস্তু, কোনো একটা কণার তুমি যদি অবস্থান বের করতে পারো সঠিকভাবে, তুমি তাহলে তার ভরবেগ বের করতে পারবে না। তুমি যদি সঠিকভাবে তার ভরবেগ বের করতে পারো তাহলে তুমি তার সঠিকভাবে অবস্থান বের করতে পারবে না। এটাকেই বলা হয় অনিশ্চয়তার নীতি। কে দিয়েছে? বিজ্ঞানী হাইজেনবার্গ। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তখন আমরা দেখেছি, তাহলে আসো একটু দেখি। তাহলে বলেছে এখানে একটা কণার সঙ্গে দুটি ভিন্ন ডি ব্রগলির তরঙ্গ দেখানো হয়েছে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় চিত্রটির কোন তরঙ্গে কণাটির অবস্থান সুনির্দিষ্ট করে বলা সহজ, অবশ্যই তুমি বলবে প্রথমটাতে। তাহলে দেখো এটা জাস্ট ছোট্ট একটা হাম্প আছে, তাহলে তরঙ্গটা কোথায়? তুমি বলতে পারবে তরঙ্গটা এখানে। ও যদি মুভ করে এখানে আসে তুমি বলবা হ্যাঁ তরঙ্গ মুভ করে এখানে আসছে, তাহলে এটা বলা অনেক সহজ না? জি। কিন্তু একটা তরঙ্গ যদি চলতেই থাকে তার অবস্থান যদি এরকম হয় যে তরঙ্গটা চলতেছে, এখন হুট করে সে কোথায় আছে এটা কি তুমি বলতে পারবা? সে যে কোনো একটা জায়গায় থাকতে পারে, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গ। সে এত বড় জায়গাটার মধ্যে, এত বড় পজিশনের মধ্যে, অবস্থানের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, রাইট? তাহলে আমি যদি এটাকে বলি ১ নাম্বার তরঙ্গ, এটাকে বলি ২ নাম্বার তরঙ্গ, তাহলে বলতো কোন তরঙ্গতে তরঙ্গটার অবস্থান সুনির্দিষ্ট করে বলা সম্ভব? প্রথমটা। প্রথমটা। এটা তুমি নর্মালি চিন্তা করতে পারো, আমাদের বাসায় ফ্যান থাকে না, উপরে সিলিং ফ্যান, তো সিলিং ফ্যান যখন ঘুরে তখন কিন্তু তুমি বলতে পারবে না পাখাটা কোথায় আছে। পাখাটা ঘুরতেই থাকে, মানে সে তার অবস্থা পরিবর্তন করতেই থাকে। তো তুমি হুট করে বলতে পারবে না যে এই টাইমে তার অবস্থানটা কোথায়, তাই না? সুনির্দিষ্ট করে বলা সম্ভব না। কিন্তু ফ্যানটা যখন অফ থাকে, তোমাদের সিলিং ফ্যান যখন বন্ধ থাকে, তখন তুমি দেখবে সে একটা নির্দিষ্ট জায়গায় থাকে। হ্যাঁ, আমি তো যদি ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার পাখা কাউন্ট করি, তাহলে দেখবে তুমি বলতে পারবে যে আমার ১ নাম্বার পাখাটা এখানে আছে, ২ নাম্বার পাখাটা এখানে আছে, ৩ নাম্বার পাখাটা এখানে আছে। তখন কিন্তু সুনির্দিষ্ট করে বলা যায়, রাইট? এভাবে যদি আমি জি পাখা মিস। চিন্তা করি, কিন্তু ফ্যানটা যখন ঘুরতে থাকবে তখন কিন্তু সে এভাবে থাকে। সো যে কোথায় আছে তুমি বলতে পারবে না, যে কোনো জায়গায় থাকতে পারে। এরকম এটা, তাহলে কোনটাতে তোমার অবস্থান নির্ণয় করা খুবই সহজ? প্রথমটা। প্রথমটাতে। দ্বিতীয়টাতে সম্ভব না। এখন আসো, নিশ্চয়ই তরঙ্গটিতে যেহেতু তরঙ্গটা অনেক দূরে বিস্তৃত, দ্বিতীয়টাতে বস্তুটার অবস্থান এর যে কোনো জায়গায় হতে পারে, তখন তুমি এটা নিশ্চিতভাবে বলতে পারবে না। এবার যদি জিজ্ঞেস করি ভরবেগ নির্দিষ্ট করে বলা যাবে, তাহলে তুমি নিশ্চয়ই বলবে যে নিচের তরঙ্গে ভরবেগ নির্দিষ্ট করে বলা যাবে। কারণ সেটিতে তরঙ্গটা যেহেতু অনেকটুকু বিস্তৃত, তুমি সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গটার অবস্থান বের করতে পারবা না, কিন্তু দৈর্ঘ্যটা বের করতে পারবা। সেই অনুযায়ী তুমি ডি ব্রগলির সমীকরণ ব্যবহার করবা, সেখান থেকে তুমি ভরবেগ বের করবা। ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, তাহলে পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যত নিশ্চিতভাবে মাপা হবে, ভরবেগও নিশ্চিতভাবে বলা যাবে। তাহলে উপরেরটিতে তো পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্যই নেই, জাস্ট উপরের একটা জাস্ট অর্ধেকটা অংশ আছে। সো ওখান থেকে তো তরঙ্গ দৈর্ঘ্য অনুমান করা যাবে কি? জিজ্ঞেস করা হয়েছে কেমন করে তুমি তার তরঙ্গদৈর্ঘ্য অনুমান করবা? কাজে উপরের তরঙ্গে তুমি কণাটির ভরবেগ নিশ্চিতভাবে বলতে পারবা না। তুবা আমাকে বলো তো কোনটাতে ১ আর ২ কোন তরঙ্গ, কোন চিত্রটাতে আমি তার ভরবেগ সুনির্দিষ্ট ভাবে বলতে পারবো? প্রথমটাতে। ভরবেগ, ভালো করে ভাবো। ভরবেগ মানে কি? ডি ব্রগলির ইকুয়েশনটা কি বলেছো আমাকে বলো তো?
মুনতাহা বলতে পারবে ডি ব্রগলির সমীকরণটা কি তরঙ্গ দৈর্ঘ্যের? ডেল এক্স ডেল ইন্টু ডেল পি। না না, ডি ব্রগলি সেটা কি ছিল? ল্যামডা ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য এইচ h বাই হ্যাঁ, p। তাহলে p ইকুয়ালস টু কি হবে? ভরবেগ ইকুয়ালস টু কি হবে? h বাই ল্যামডা হবে। হ্যাঁ ঠিক আছে, p মানে mv সেটা আমরা জানি, কিন্তু এখান থেকে যদি আমি বলি তাহলে h বাই ল্যামডা। তাহলে কোন তরঙ্গের ভরবেগ বের করতে হলে তার কি জানতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে তোমার। প্রথমটার থেকে কি তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে? তরঙ্গ দৈর্ঘ্য মানে একবার উপরে একবার নিচে এরকম হওয়া উচিত। এখানে তো তরঙ্গ দৈর্ঘ্য নাই। তুমি কি এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারবা? না, দ্বিতীয়টাতে মাপা দেবে। হ্যাঁ, তাহলে ভরবেগ কোনটাতে সুনির্দিষ্ট ভাবে বলা যাবে? দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে। আর অবস্থান সুনির্দিষ্ট ভাবে কোনটাতে বলা যাবে মুনতাহা? প্রথমটাতে। তাহলে দ্বিতীয়টাতে অবস্থান কেন বলা যাবে না? এখানে তো ঢেউয়ের মতো একটা থেকে একটা চলতেই আছে, কিভাবে বুঝবো কোথায় আছে? আচ্ছা, মানে একটা বিস্তৃত অংশ ধরে আছে, এর জন্য আমি বুঝতে পারবো না। গুড। গাণিতিক ভাবে কোনো অবস্থানের অনিশ্চয়তাকে, তাহলে এই উদাহরণ থেকে তুমি কি দেখতে পাচ্ছ? কোনো কোনার অবস্থান নির্দিষ্ট করে জানলে ভরবেগ অনিশ্চিত হয়ে যায়, ভরবেগ নির্দিষ্ট করে জানলে অবস্থান অনিশ্চিত হয়ে যায়। এটাই হচ্ছে বিখ্যাত অনিশ্চয়তার সূত্র। গাণিতিক ভাবে কোনো অবস্থানের অনিশ্চয়তাকে প্রকাশ করা হয় ডেল এক্স দিয়ে। ডেল এক্স কম হওয়া মানে অবস্থানের অনিশ্চয়তা কম, অবস্থানটা ভালো করে জানা যাবে। ডেল এক্স বেশি হওয়া মানে অবস্থানের অনিশ্চয়তা বেশি, অর্থাৎ অবস্থানটা ভালো করে জানি না। যেমন দেখো, এখানে ডেল এক্স এর মান কম, তার মানে অবস্থান আমরা জানি। এখানে ডেল এক্স এর মান অনেক বেশি, তার মানে অবস্থান আমি জানি না সুনির্দিষ্ট ভাবে। সেম ফর দ্য ডেল পি। তাহলে একইভাবে ডেল পি, তাই না? ভরবেগের অনিশ্চয়তা ডেল পি কম হওয়া মানে ভরবেগের অনিশ্চয়তা কম, ডেল পি মানে ভালো করে জানি। ডেল পি বেশি হওয়া মানে ভরবেগের অনিশ্চয়তা বেশি, মানে ভরবেগটা ভালো করে জানি না। ডেল এক্স এবং ডেল পি ব্যবহার করে হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রকে আমরা কিভাবে লিখতে পারি? ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 পাই। ভালো করে লিখে নাও আমার সাথে। ডেল এক্স, আমরা একটু পরে এটা থেকে অঙ্ক করবো। ডেল এক্স ইন্টু ডেল পি, এখানে ইকুয়াল দিব না, ইকুয়েশনটা কিরকম? গ্রেটার দেন আর ইকুয়াল। এইচ বাই কত হবে? 4 পাই। ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। মনে রেখো, একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নিশ্চিতভাবে জানতে না পারার বিষয়টি কিন্তু বিজ্ঞানীদের বা তাদের পরিমাপ করার যন্ত্রের অক্ষমতা নয়। ব্যাপারটা এমন নয় যে একসময় যখন বিজ্ঞান অনেক উন্নত হবে তখন আরো ভালোভাবে যন্ত্রপাতি দিয়ে তুমি এটা মাপতে পারবে, এমন কিছুই না। এটা কখনোই হবে না। প্রকৃতির তার নিয়মের মধ্যে অনিশ্চয়তাটুকু রেখে দিয়েছে। হ্যাঁ, তুমি ভাবতে পারো যে হয়তো আজ থেকে 10 বছর পর হবে বা 100 বছর পর হবে, না, এটা কখনোই হবে না। তবে এইচ এর মান যেহেতু খুবই ছোট, এইচটা কি? এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্ক ধ্রুবক, বলে মনে আছে হয়তো। তাই অনিশ্চয়তা। হ্যাঁ বলো, কত? 6.634 ইন্টু ইন্টু 10 ইনভার্স 34। গুড। তাহলে যেহেতু এই মানটা অনেক ছোট, -34, বুঝছো কত দূরে? সো এর জন্য আমার অনিশ্চয়তার মানও খুব কম হবে। তাই আমরা দৈনন্দিন বৈজ্ঞানিক পরিমাপে বা প্রযুক্তির কাজে এটা আমাদের কোনো সমস্যা হয় না। দশমিকের পর মনে করো 34টা ঘর পরে একটা মান, এটা আসলে আমরা ইগনোর করতে পারি। সো এটা আমাদের খুব একটা প্রবলেম করবে না। পদার্থবিজ্ঞানের অনিশ্চয়তার সূত্রে একটা সুদূর প্রসারী প্রভাব আছে। পরবর্তীকালে তোমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে লেখাপড়া করবে তারা দেখতে পাবে এই অনিশ্চয়তার সূত্র থেকে ইলেকট্রন, প্রোটন, অণু, পরমাণুর মতো ক্ষুদ্র কণাদের বিচিত্র জগৎ বর্ণনা করতে গড়ে উঠেছে কোয়ান্টাম মেকানিক্স নামে বিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। আচ্ছা, তোমাদের এটা বেশি ডিটেলসে দেয়নি, জাস্ট কনসেপ্টটা দিয়েছে, ইকুয়েশনটা দিয়েছে, দ্যাটস ইট। এবার চলে আসো, আমরা একটু কণা পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো, যে কণা পদার্থবিজ্ঞান কি, কিভাবে আবিষ্কার হয়েছে, কে কোনটা করেছে। তাহলে আমরা আমাদের চারপাশে তাকালে, মানুষজন, গাছপালা, দালান কোঠা, আকাশের দিকে তাকালে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশের গভীরে তাকালে গ্যালাক্সির পর গ্যালাক্সি দেখতে পাই। এবং আমরা সবাই জানি সেগুলো সবকিছু তৈরি হয়েছে কিছু পরমাণু দিয়ে, এবং সেই পরমাণুগুলো তৈরি হয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। আমাকে বলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা পরমাণুতে এদের অবস্থান কোথায় থাকে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে বলো? ইলেকট্রন আর প্রোটন।
ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে। আমাকে একটা অ্যাটম দেখাও, যেমন একটা পরমাণুর চিত্র দেখাও। কোনটা দেখাবা? হিলিয়ামই দেখাও। হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে 2টা, মানে তার পারমাণবিক সংখ্যাও 2। এটা আমাকে পরমাণু আকারে দেখাও তো কিভাবে থাকে সে। হিলিয়াম না, লিথিয়াম দেখাও। লিথিয়াম হচ্ছে 3। ওর পরমাণুটা দেখতে কেমন হবে আমাকে দেখাও দুইজনে। প্রথম কক্ষপথে একটা, দ্বিতীয় কক্ষপথে একটা, তৃতীয় কক্ষপথে একটা। এটা বললে তোমাদেরকে এখন কি করা উচিত? আবার ক্লাস 6-এ নামায় দেওয়া উচিত। লিথিয়াম হচ্ছে 3। আমরা জানি প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে 2টা, আর একটা বাকি, সেটা যাবে দ্বিতীয় কক্ষপথে। এটা জানি না আমরা? তুবা বলো, প্রথম কক্ষপথে তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? হুম। 2টা। দ্বিতীয় কক্ষপথে? একটা। একটা। মুনতাহা, পেরেছো তুমি? তাহলে এটা যদি প্রথম কক্ষপথ হয়, ভালো করে খেয়াল করো দুইজনই, পারছো না তোমরা। এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ইলেকট্রনকে আমি কালো দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, বা রেড দিয়ে দেখাচ্ছি। তো প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে একটা ইলেকট্রন। প্রোটনকে আমি কালো দিয়ে দেখাচ্ছি। 1, 2, 3, 3টা প্রোটন থাকবে। কোথায়? নিউক্লিয়াসের ভিতর। আচ্ছা, এটা নিউক্লিয়াস, যেহেতু আগে নিউক্লিয়াসটা দেখানি, মনে করো এটা হচ্ছে তার নিউক্লিয়াসের ভিতরটা, হ্যাঁ। এখানে প্রোটন থাকবে হচ্ছে 3টা, 1টা, 2টা, 3টা। নিউট্রন থাকে, লিথিয়ামের ভ্যালু হচ্ছে 7, হ্যাঁ, এটা জানো হয়তো তোমরা। ওর মাস বা ভর হচ্ছে 7। তাহলে এখানে নিউট্রন কয়টা থাকে? এই কালার দিয়ে লেখা নিউট্রন। নিউট্রন থাকবে 4টা। 1, 2, 3, 4। এটা দিয়ে আমি বুঝাচ্ছি নিউট্রন। কালোটা দিয়ে আমি বুঝাচ্ছি, লিখে নেওয়া দরকার হলো, প্রোটন। আর রেড কালারটা দিয়ে আমি বুঝাচ্ছি ইলেকট্রন। নিউক্লিয়াসের ভিতর তাহলে কোনটা থাকে? কোন 2টা থাকে? প্রোটন থাকে। আর একটা তো দেখেনি, 2টা দেখেছি নিউক্লিয়াসের ভিতর। প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে। এই অবস্থা কেন? তোমরা পড়াশোনা করোনি এগুলা? এগুলো কিন্তু আগের পড়া। প্রোটন এখানে, সরি, এটা আমি দেখিয়েছি নিউট্রন, হ্যাঁ, নিউট্রন। এটা হচ্ছে প্রোটন, প্রোটন 3টা, নিউট্রন 4টা, আর এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনও কয়টা? 3টা। জানো এটা তোমরা? তাহলে নিউট্রন এখানে 3টা, প্রোটন নিউট্রন এখানে, আচ্ছা সরি, আমি উল্টাটা লিখছি বারবার। নিউট্রন এখানে কয়টা আছে? 4টা, কারণ তার ভর হচ্ছে 7, তাই। প্রোটন কয়টা? 3টা, তাহলে 3 আর 4, 7। এই 2টা থাকে নিউক্লিয়াসে। আর ইলেকট্রন বাইরে থাকে, এটা হচ্ছে 3। বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, তুমি যদি বুঝে থাকো, এখন তোমরা আমাকে দেখাবো। সেটা হচ্ছে, এটা তো জানতে হবে, আধুনিক পদার্থবিজ্ঞান পড়তেছো, ইলেকট্রন প্রোটন জানি না, তাহলে হবে? সোডিয়াম দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো। সোডিয়াম হচ্ছে 11, তার ভর হচ্ছে 23। ইলেকট্রন বিন্যাস কেমন হবে? বা ইলেকট্রন বিন্যাস তো দেখাবাই, সাথে হচ্ছে এরকম এরকম অ্যাটম করে দেখাবা কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন। বুঝতে পারছো? দেখো, দুজনই দেখো। জি মিস, এটা কি নাইট্রোজেন নাকি? এটা কিসের দেখাবো? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ জিজ্ঞেস করেছে? তুবা? জি মিস। তো আমি কি লিখেছি? আমি এন লিখেছি না এন এ লিখেছি?
Na, Na, তো এটা কি নাইট্রোজেন নাকি এটা বলতে পারছি না। এটার নাম কি? সোডিয়াম। সোডিয়াম। তো তুমি নাইট্রোজেন বলছো কেন? কি দেখাবা? কি ইলেকট্রন বিন্যাস দেখাবা, সাথে আমাকে চিত্রটা দেখাবা। কি দেখাতে বলেছি? ইলেকট্রন বিন্যাস এবং তার পরমাণুর চিত্র। 3টা শক্তি স্তর বা 4টা শক্তি স্তর বা 2টা, কয়টা থাকে সেটা দেখাবা, কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে বলবো। দুজনই করবা। ম্যাম এটা 4টা স্তর হবে না? কি কি হবে বলো, কোনটাতে কয়টা থাকবে? প্রথমটাতে একটা, তারপরটা 6টা, তারপরটা 2টা, তারপরটা তার ভিতরটা 2টা। আচ্ছা, তুবা তুমি বলো। মিস প্রথমটাতে হচ্ছে 2টা, হুম, তারপর? তারপরেরটাতে 8টা, হুম, তারপরে একটা। ভেরি গুড টুবা। দেখো তোমরা কি এটা ভুলে গেছো? ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 1। দেখো মনটা ভুলে গেছি হয়তো। এগুলো না পড়লে কিভাবে হবে, আমি তোমাদেরকে একটু খেয়াল মনে করায় দিই। তবে তুমি এটার আঁকতে থাকো, কোন কক্ষপথে কিভাবে দেখাবে যেভাবে দেখাতে থাকো। মন তাহা একটু খেয়াল করো, বা দুজনেই খেয়াল করো, যদি দুজনের সমস্যা থাকে দুজনেই খেয়াল করো। আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রথম শক্তি স্তরের নাম হচ্ছে কে, সেটাকে প্রকাশ করি n=1 দিয়ে। তাহলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এভাবে চলতেই থাকে, সো অন। বুঝতে পারছো? প্রথম শক্তি স্তরকে আমি প্রকাশ করি কে দিয়ে, দ্বিতীয় শক্তি স্তরকে এল দিয়ে, তৃতীয় শক্তি স্তরকে এম দিয়ে, তারপর এন দিয়ে, এভাবে অ্যালফাবেটিক্যালি যাবা। তাহলে পঞ্চম শক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করবো? ও হবে। ও হবে। ঠিক আছে। ইয়া, তুবা বলো, ষষ্ঠ শক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করবো? তুবা, জি মিস। কি দিয়ে প্রকাশ করবো? বলেছে অ্যালফাবেটিক্যালি যাইতে, এবিসিডি পারো? কে এল এম ও হচ্ছে, এম এন ও মিস হচ্ছে 5 এর জন্য, তাহলে 6 এ কি হবে জিজ্ঞেস করেছে। পি হবে। পি হবে। এটা এতক্ষণ লাগলো কেন? ভেরি গুড, পি হবে। আমি এতগুলো দেখাচ্ছি না। এখন সর্বোচ্চ ইলেকট্রন কে কয়টা ধারণ করতে পারে এটা লিখে নাও, এগুলো তোমাদের আগের মানে ক্লাস 8এই ছিল। তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কার কত? তোমরা কি জানো এটা একটা সূত্র আছে, এটাকে বলা হয় 2n²। তাহলে সূত্রটা কত? 2n², মানে n এর ভ্যালুর উপর স্কয়ার দিবা, সেটাকে 2 দিয়ে গুণ দিবা। তাহলে বলো কে এর জন্য এই ভ্যালুটা কত হবে? n এর ভ্যালু 1, তাহলে 1 এর স্কয়ার ইন্টু 2 কত হবে? টু হবে। 2 হবে। তার মানে সর্বোচ্চ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। তুবা বলো দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ধারণ ক্ষমতা? এবং তাহা বাকিগুলো বের করো তো দেখি। তুবা বলো আমাকে, তারপরটা দ্বিতীয়টা 8। কত? হ্যাঁ, তারপরটা এটা আছে। তুবা বলো 3 তে কত হবে? সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে 3 নম্বর কক্ষপথে বা এম এ? একটা আবার। ভালো করে কাউন্ট করো, 2n² বলেছে। এন এর ভ্যালু কত এখানে? 8টা। 18 হবে। বুঝতেছো না? ভেরি গুড মন্থা, তুবা বুঝো নাই। আমি বলেছি এন এর ভ্যালু কত, 3। 3 এর স্কয়ার কত হয়? 9। 9। 9 টাইমস 2 কত হবে? 18। মন্থা এটা 18। বলবে না দেখি, ও কি বুঝেছে আমাকে বলবে। 4 নম্বর বলো, 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা হবে? সর্বোচ্চ 2টা। ইলেকট্রন
কিভাবে বের করছো? তোমাকে আমি বলেছি 2n² এর ফর্মুলা অ্যাপ্লাই করো। এটা যেমন 2 × 3² কত হয়? 18। এর আগেটা 2 × 2², 8। 2 × 1² 2। তো তোমাকে এটা বের করতে বলছো, তুমি আকাশ থেকে পেয়েছো দুইটা, কোথা থেকে পেয়েছো ঠিক মতো বলো। ম্যাথ করি না, ইংলিশ কি কেমিস্ট্রি করি না, কি করি তাহলে আমরা? লেখাপড়া করি না বাসায়? ক্যালকুলেশন করতে বলেছি। 2n², n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে কত হবে এটা? কত হবে তুবা? 16। মন্তাহা কত হবে এটা? 32। 32। ক্যালকুলেশন শেখার জন্য আমি এখন তোমাদেরকে কি করবো আমি জানি না। তুবাকে আমি বলবো যে এটা তুমি আরো 10 বার হোমওয়ার্ক করে আইনো, তাহলে যদি ঠিক হয়। 4² হচ্ছে 16, 16 × 2 মানে 16 দুগুণে, 16 দুগুণে 32। এই ক্যালকুলেশন পারি না। তাহলে প্রথম কক্ষপথে থাকতে পারে 2টা, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, তারপরে 32টা, এভাবে যাইতেই থাকবে। এগুলোর অনেক এক্সেপশন ছিল, তোমরা পড়ছো। আমরা এখন নর্মালি দেখবো। তাহলে আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, মন্তাহা খেয়াল করো, আমি কক্ষপথ অনুযায়ী করব। তাহলে আমি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন বসাবো? 2টা, যেটা কিনা কে কক্ষপথ। তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম। তাহলে এরপরে দ্বিতীয় কক্ষপথে কয়টা বসাবো? 8টা। তাহলে আর কয়টা বাকি থাকে? একটা। সেই একটা আমি কোথায় দেবো? এম এ দেবো। ক্লিয়ার এতটুকু? জি মিস, এবার বুঝেছি। এবার বুঝে থাকলে দেখে আমাদেরকে এটা করে দেখাও দুইজনই, যদিও দুবার আগের বার হয়েছে। দুবার এটা দেখাও, ম্যাগনেসিয়াম দেখাও। ম্যাগনেসিয়াম না, ফসফরাস দেখো। ফসফরাস হচ্ছে 15, এটার ইলেকট্রন বিন্যাস করে দেখাও। দুইজনই করবা। মিস তাহলে প্রথমটা 2টা হবে, তারপরটা 8টা হবে, তারপরটা 5টা হবে। আচ্ছা তুবা, কি হবে? আনমিউট করে অ্যান্সার দিই তুবা। আচ্ছা মুনতাহা ঠিক আছে, প্রথমটাতে 2টা হবে প্রথম কক্ষপথে, তারপরে 8টা হবে, এই হলো 10টা। আর কটা বাকি থাকে? 5টা বাকি থাকে। তাহলে কে এল এম নাকি? এম জি মিস। কক্ষপথে কয়টা হবে? 5টা হবে। তাহলে এই হলো 15টা। এক্সেপশন আছে পটাশিয়ামের পর, সরি, আর্গনের পর থেকে এক্সেপশন শুরু হয়। সেটা তোমাদেরকে যখন এই চ্যাপ্টার পড়াবো বা এই টপিক, তোমাদের তো এই টপিক আগে ভালো করে পড়ানো উচিত ছিল। কেমিস্ট্রি এটা ছাড়া আমরা কিভাবে বলবো? দেখি আমরা এখন কোন চ্যাপ্টার পড়তেছি? চ্যাপ্টার 3, 64 পৃষ্ঠায় আছে, আমি মনে রাখবো। আচ্ছা কেমিস্ট্রি কোনো চ্যাপ্টার এখন পাও না, পদার্থের গঠন, এটা হচ্ছে অধ্যায় 5। তোমরা এরপরে এটা পড়বা, তোমাদের এটা আগে পড়া উচিত, কারণ এগুলো তোমাদের 8-এর পড়া ছিল। আচ্ছা আমি যেটা বলছিলাম, এখন আমাকে বলো তো, এখানে বলো মুনতাহা, তুবা দুজনই, তুবা তো রেসপন্স করছো না। এখানে 23 আছে, এটাকে তার বলে ভর, এটা কি জানো? পারমাণবিক ভর 23। মিস এটাকে বলে পারমাণবিক সংখ্যা 11। আমাকে তাহলে এখন করে দেখাও, এভাবে ড্র করে দেখাও, এই যে এভাবে আমি যেভাবে দেখিয়েছি, এভাবে দেখাতে পারবা? ম্যাম এই প্রোটন আর নিউট্রনের এই বিষয়টা একটু যদি বুঝিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু খেয়াল করো ভালো করে। আচ্ছা না মিস জানলে অবশ্যই বলবা। থাকে 2টা। বুঝি নাই। মিস ইলেকট্রন 2টা থাকে। কোথায়? সোডিয়ামে। সোডিয়ামে ইলেকট্রন 11টা, আমি যাচ্ছে এখানে কয়টা লিখেছি? 11টা। 2টা কোথায় পাও? টোটাল ইলেকট্রন কথা বলছো?
আচ্ছা, তোমাদের এগুলো কনসেপ্টে ক্লিয়ার না, একটু বুঝে নাও তারপরে অ্যান্সার করো। যখন আমি জিজ্ঞেস করবো অ্যান্সার করবো তোমরা। খেয়াল মিস। করো, আমি যদি একটা পরমাণু আঁকি, ধরো আন্দাজে, হ্যাঁ, এটা জাস্ট তোমার একটা সংকেত, আমি বুঝাচ্ছি। এখানে কি লেখা থাকে বাম পাশে? এখানে লেখা থাকে পারমাণবিক সংখ্যা। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? জেড। এখানে কি লেখা থাকে? এখানে লেখা থাকে পারমাণবিক ভর। কি দিয়ে প্রকাশ করা হয়? এ। লিখে নাও। তাহলে এ হচ্ছে পারমাণবিক ভর, যেটাকে আমরা বলি অ্যাটমিক মাস। পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস। আর জেড দিয়ে কি প্রকাশ করি? পারমাণবিক সংখ্যা, যেটাকে বলা হয় প্রোটন সংখ্যা। সো পারমাণবিক সংখ্যা, ইংলিশে আমরা বলি অ্যাটমিক নাম্বার। এটাই সবার আইডেন্টিফিকেশন। তোমাদের যেমন একটা আইডি কার্ড থাকে, এরকম ওদের আইডি কার্ড হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটাকে বলা হয় প্রোটন সংখ্যা। তাহলে প্রোটনের নাম্বার আর পারমাণবিক নাম্বার সেম হয়। ক্লিয়ার এতটুকু? জি মিস। তোমরা কি জানো, একটা পরমাণুতে নিউট্রাল অবস্থায় তার যতটা প্রোটন থাকে ততটাই ইলেকট্রন থাকে। তার মানে এই অবস্থায় তার ইলেকট্রনও সেম থাকবে। পারমাণবিক ভর, এটা আসলে নিউক্লিয়াসের ভিতর থাকে, নিউক্লিয়াসের ভরটাই পারমাণবিক ভর। নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তাহলে পারমাণবিক ভর বলতে কোন দুইটার যোগফল বোঝায়? কোন দুইটা সংখ্যার? সরি, আমি প্রোটিন লেখা হয়েছে। প্রোটন সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা। হ্যাঁ, প্রোটনের চার্জ কি তোমরা জানো? প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রনের চার্জ হচ্ছে নিউট্রাল। এই থেকে তার নাম হচ্ছে নিউট্রন, মানে জিরো, কোনো চার্জ নেই। ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। তাহলে নর্মাল পরমাণুটা যখন কোনো চার্জ থাকে না, যখন তার প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার সেম থাকে, তখন তোমার খেয়াল রাখতে হবে প্লাস মাইনাস জিরো হয়ে যায়। তাহলে খেয়াল করো এই জিনিসটা। আমি যদি এখন লিখি সোডিয়াম, সোডিয়ামের কোনো চার্জ দেয়নি এখানে, খেয়াল করো। সোডিয়াম 11 লিখছে, তার মানে তার প্রোটন নাম্বার কত বা পারমাণবিক সংখ্যা কত? 11। 11। তার 11টা প্রোটন আছে। তার ইলেকট্রন কয়টা আছে? প্রোটন আর ইলেকট্রন সেম থাকে, কয়টা আছে? 11টাই। 11টাই আছে। এবার আসো, নিউট্রন জানতে হলে তোমার ভর সংখ্যা জানতে হবে। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। তাহলে এবার বলো তো নিউট্রন কয়টা আছে? নিউট্রন হচ্ছে 12টা। 12টা আছে। কিভাবে বুঝলাম? 23 মাইনাস 11, তাই না? জি মিস। এটাকে আমরা বলি হচ্ছে নিউট্রন। তো এখন যদি তোমাকে আমি তো ড্র করতে বলতাম, আঁকতে বলতাম, তাহলে তুমি কি করতে? 12টা নিউট্রন আঁকতা, 11টা প্রোটন আঁকতা ভিতরে। সাধারণত এটা আঁকা লাগে না, আমরা ডিরেক্ট নিউক্লিয়াসকে প্লাস দিয়ে দিই। আর ইলেকট্রন আঁকতা 11টা, 2 8 1 এভাবে। এখন আসো, যদি চার্জ থাকে, চার্জ থাকলে ঝামেলা আছে। এখানে চার্জ হতে পারে প্লাস, হতে পারে মাইনাস। তাহলে এম দিয়ে আমি কি বুঝাচ্ছি? চার্জ বুঝাচ্ছি। তাহলে এখানে চার্জ হতে পারে প্লাস, হতে পারে মাইনাস। তাহলে চার্জ থাকা অবস্থায় আমি বলি, এই অবস্থায় প্রোটন ইলেকট্রন সেম থাকে, কিন্তু ও যদি চার্জ হতো, চার্জ মানে কি? প্লাস। এটার মানে কি জানো? এখানে এখনো কিন্তু 23 আছে, 11 আছে। তাহলে এখানে কি সমস্যা হয়েছে? এখানে প্রোটন কয়টা? প্রোটন 11টা। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে 10টা। নিউট্রন কয়টা? অ্যাজ ইউজুয়াল নিউট্রন হচ্ছে, আমি নিউট্রনকে ছোট হাতের এন দিই, আচ্ছা বড় হাতের এন দিলাম এখানে। নিউট্রন হচ্ছে এখানে 12টা। তাহলে বলো তো উপরেরটা থেকে এটার পরিবর্তনটা কোথায় হয়েছে? ইলেকট্রন কমে গেছে। ইলেকট্রন কমে গেছে। এই জিনিসটা বুঝতে হবে। ইলেকট্রনের চার্জ কি আমি বলেছি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তার মানে এখানে আসলে নেগেটিভ 11 ছিল, মানে -11 ছিল। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, তার মানে এখানে +11 ছিল। তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে কত হয়ে যাবে?
নিউট্রাল হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কোনো চার্জ থাকবে না। এখানে চার্জ জিরো, বুঝতে পারছো? জি মিস। কিন্তু আমি একটা ইলেকট্রন যদি দান করে দেই, তাহলে খেয়াল করো এখন আমার কত আছে, +11 আছে, +11 আছে, -10 আছে, তাহলে কোনটা বেশি আছে? পজিটিভটা বেশি আছে। পজিটিভটা বেশি আছে। কত বেশি আছে? একটা বেশি। একটা বেশি আছে, তাই এটার চার্জ হচ্ছে +1। তোমরা কি বুঝতে পারছো? জি মিস। তাহলে +1 মানে সে একটা ইলেকট্রন দান করে দিছে, যেহেতু প্রোটনের সংখ্যা বেড়ে গেছে তাই আমি প্লাস চিহ্ন দিচ্ছি, এটাকে বলে ক্যাটায়ন। এটুকু ক্লিয়ার? জি মিস, বুঝেছি। তাহলে দেখি আমি মাত্র তোমাদেরকে যেটা দিয়েছি, চিত্র আর দেখানো লাগবে না, কারণ এতগুলো প্রোটন নিউট্রন তো তুমি নিউক্লিয়াসের ভিতরে রাখতে পারবে না। সো ফসফরাস হচ্ছে 15, এগুলো মুখস্থ রাখতে হয়। ফসফরাসের ভর হচ্ছে 31। তোমরা আমাকে বলবা ওর প্রোটন কয়টা, ওর ইলেকট্রন কয়টা, ওর নিউট্রন কয়টা, বলো। দুইজনে বলো, দুইজনে আমাকে দেখাও। প্রোটন 15টা, ইলেকট্রন, ইলেকট্রন 15টা, নিউট্রন নিউটন 16টা। 16টা, 15টা, ইলেকট্রনও 15টা, নিউট্রন 16টা। এটা আমাদেরকে বলেছে মুনতাহা। এখন মুনতাহা বলবা না, এটা বলবে হচ্ছে আমাদেরকে তুবা। অক্সিজেন এখানে আছে 8, এখানে আছে 16। বলো এখানে প্রোটন কয়টা, তুবা বলবা, শুনতে পাচ্ছ? ইলেকট্রন কয়টা, নিউট্রন কয়টা, জি, বলো। প্রোটন হচ্ছে 8টা, ইলেকট্রনও 8টা, আর হুম, নিউট্রনও গুড। মুনতাহা কি ঠিক বলেছে? জি মিস। ভেরি গুড। এবার সাথে তোমাদেরকে একটু কঠিন করে দিই। অক্সিজেন আমি 2- লিখে দিয়েছি। এবার বলো কার কয়টা আছে? প্রোটন হচ্ছে 8টা, আর ইলেকট্রন হবে 6টা। প্রোটন 8টা, ইলেকট্রন 6টা। আচ্ছা, এটা আমাদেরকে বলেছে কে, মুনতাহা। প্রোটন 8টা, ইলেকট্রন 6টা, নিউট্রন কয়টা? নিউট্রন 8টা। 8টাই আছে, আচ্ছা। এবার বলো তুবা বলো। মিস। প্রোটন আর ইলেকট্রন তো একই, প্রোটনও 8 হবে, ইলেকট্রনও 8, আর নিউট্রন হবে 6। এতক্ষণ আমি এটা বুঝিয়েছি। এখানে দেখো, তো প্রোটন আর ইলেকট্রন যদি সেম হয় তাহলে তুমি আমাকে এখানে প্রশ্ন করনি কেন তুবা? এখানে দেখো তো প্রোটন আর ইলেকট্রন কি সেম? এখানে আমি প্রোটন কয়টা লিখেছি, ইলেকট্রন কয়টা লিখেছি? প্রোটন 11টা, ইলেকট্রন 10টা, একটা হচ্ছে দান করে দিছে, ক্যাটায়ন হয়ে হ্যাঁ, গেছে, গুড। তো সেম হয়ে এখন গেছে। সমস্যা কি, অ্যানায়নের সমস্যা কি? অ্যানায়ন করতে পারবে না, সে শুধু ক্যাটায়ন করতে পারবে। এক্ষেত্রে কি হবে বলো? হয়নি তোমারটা তুবা। মুনতাহা যেটা বলছে এটাও হয়নি। আরেকবার ট্রাই করতে পারো দুইজনই, বলো। একটা ভুল আছে সবারই, বলো কোনটা ভুল করছো? আমি যখন এখানে চার্জ দিব, চার্জ মানে হচ্ছে আমি তার ইলেকট্রন হয় দান করছি নাহলে গ্রহণ করছে। প্রোটন নিউট্রন কেন চেঞ্জ হবে? প্রোটন নিউট্রন আজীবনই সেম থাকবে। প্রোটন কখনো দান করা যায়? জীবনে শুনছো প্রোটন কেউ দান করে দিছে, নিউট্রন দান করে দিছে? এগুলা কখনো দান করা যায় না। তোমার চেঞ্জ হবে শুধু ইলেকট্রন। ঠিক মতো বলো, তুবা বলো কয়টা ইলেকট্রন হবে, মুনতাহা বলো। কি -2ই হবে? ইলেকট্রন তো মাইনাস হবে না, এটা তো শিওর, রাইট?
আচ্ছা, তাও ধরে নিলাম মমতাজ, সমস্যা নেই। তুবা বলো, তুবা কিছু একটা বলো। কয়টা ইলেকট্রন আছে এখানে? 14টি। 14টি কোত্থেকে আসছে তোমার? কি বলি আমরা, কিছু বুঝি না আমি। আমি এখানে দেখো তো তোমরা একটু, আমি কেন পজিটিভ লিখেছি, সোডিয়ামকে কেন পজিটিভ লিখেছি, +1 লিখেছি কেন? বলো, সোডিয়ামকে আমি +1 কেন লিখেছি? কে বলবা? মুনতাহা বলো তো একটু। কারণ আমি বলেছি প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রনের চার্জ মাইনাস। সাধারণত দুইটা সেম থাকে। যদি দুইটা সেম থাকে কোনো চার্জ হবে না, নিউট্রাল হবে। যদি সেম না থাকে, যেটা বেশি থাকে সেটা হবে। তো এখানে প্রোটন একটা বেশি আছে, তাই +1 হবে। তাহলে আমি এখানে -2 লিখেছি, তাহলে কোনটা বেশি আছে? মাইনাস কার চার্জ? ইলেকট্রন। ইলেকট্রন। কত বেশি লিখেছি? 2। 2। 2 তাহলে বেশি। কয়টা ইলেকট্রন বেশি হবে? 2টা দুইটা। বেশি হবে। 10টা হবে তো, 16টা, 8টা, 6টা, এগুলা কি কথা? এটা বুঝি নাই আমরা। প্রোটন +8 আছে, ইলেকট্রন -10 আছে, তো অবশ্যই সেটা যোগ বিয়োগ করলে তো -2ই হয়। এটুকু কি বুঝো তোমরা, বলো? বুঝতে পেরেছো দুজনেই? জি মিস, বুঝেছি। আচ্ছা, তুবা, মুনতাহা? আরেকটু বললে ভালো হতো। আচ্ছা, আবার বলি দেখো। আমি যদি তোমাদেরকে বলি, ভালো করে চিন্তা করো, হ্যাঁ? তোমাদেরকে আমি একটা বক্স দিলাম, আমি বললাম এই বক্সে প্লাস চার্জ আর মাইনাস চার্জ সেম অ্যামাউন্টে থাকে। প্লাস যদি আমি 3টা লিখি, মাইনাসও 3টা আছে। তাহলে এটায় কি কোনো চার্জ আছে নাকি সব নিউট্রাল হয়ে গেছে? নিউট্রাল হয়ে গেছে। নিউট্রাল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার আসো, আমি এই বক্সের মধ্যে একটা প্লাস আর 3টা মাইনাস লিখলাম। এটা কি নিউট্রাল হয়ে গেছে নাকি চার্জ আছে? বলো। একটা প্লাস আছে আর 3টা মাইনাস আছে। চার্জ আছে। চার্জ আছে, সেটা কি চার্জ? ঋণাত্মক। কয়টা বেশি? 3টা। হুম 2টা। হুম 2টা, -2 বা 2 মাইনাস। এরপর বলো, আরেকটা দেখাই। তুবা বলবা, মুনতাহা বলছো না এটা? আচ্ছা, তুবা বলো। এখানে এটা কি নিউট্রাল হয়ে গেছে নাকি চার্জ আছে? নিউট্রাল হয়ে গেছে না চার্জ আছে? নিউট্রাল হয়ে গেছে। আমাকে তুমি কোশ্চেন করছো নিউট্রাল হয়ে গেছে কিনা? আমি তোমাকে কোশ্চেন করেছি। সমান সংখ্যক পজিটিভ চার্জ, সমান সংখ্যক মিস, আমি নেগেটিভ বললাম চার্জ নিউট্রাল আছে হয়ে নাকি ভিন্ন আছে? নিউট্রাল হয়ে যায়নি। এখানে কি নিউট্রাল কখন হবে অথবা? সমান সংখ্যক পজিটিভ চার্জ যদি থাকে, সমান সংখ্যক নেগেটিভ চার্জ যদি থাকে। এখানে কি দুইটা সমান সংখ্যায় আছে? তুমি বলো। এই বক্সে কয়টা পজিটিভ চার্জ আছে, কয়টা নেগেটিভ চার্জ আছে, বলো? 4টা পজিটিভ আর 2টা নেগেটিভ। হ্যাঁ, তো দুইটা তো সমান না, সমান সংখ্যক না। তাহলে কিভাবে নিউট্রাল হবে? নিউট্রালের বাংলা কি? নিষ্ক্রিয়। এখানে কি নিষ্ক্রিয় হয়েছে? না, হয়নি।
সেটা বলো। প্লাস বেশি আছে দুইটা। কয়টা? দুইটা। দুইটা। তাহলে এটা +2 হবে বা 2 প্লাস হবে। বুঝতে পারছো তার চার্জ কি হবে? জি মিস। এবার আসো মুনতাহা, একটু খেয়াল করো, এখানে 2 আচ্ছা গুড তুবা, এখানে 2 মাইনাস আছে, তার মানে কোন চার্জটা বেশি আছে? মাইনাসটা বেশি আছে নাকি পজিটিভটা বেশি আছে? এটা নেগেটিভটা বেশি আছে। নেগেটিভটা বেশি আছে। কয়টা বেশি আছে? দুইটা বেশি আছে। এটা বেশি আছে। তাহলে তোমার প্রোটন থাকে 8টা, তাহলে দুইটা বেশি হলে ইলেকট্রন কয়টা হবে? তাহলে 10টা হবে। 10টা হবে। ক্লিয়ার দুইজন? কারো কোনো সমস্যা আছে তুবা, মুনতাহা? না মিস। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তোমরা আমাকে আবার বলো। দাঁড়াও, এটা আমি কপি করে নিই। তোমরা আমাকে বলো হচ্ছে সালফার, না সালফার না, তোমরা আমাকে দেখো ক্লোরিন। ক্লোরিন হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 35। এখানে প্রোটন নিউট্রন কয়টা আছে বলো? প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, নিউট্রন কয়টা, বের করো। বের করে আমাকে বলো, দুইজনে বলবা। করতে পেরেছি? জি মিস। প্রোটন হুম, হবে বলো। আর ইলেকট্রন হবে 17টা আর নিউট্রন হবে 18টা। প্রোটন কয়টা বলেছো? 17। 17। ইলেকট্রন? 17টা। 17টা। 18টা। 18টা নিউট্রন। আচ্ছা, দুজনে এটা লিখেছো না? নাকি জি তোমার? মিস। আচ্ছা, কেন এটা লিখেছো তোমরা? আমি কি বুঝাতে পারি নাই, এটা হয়নি। কেন হয়নি? আমি চার্জ দিয়েছি, কি চার্জ দিয়েছি? ও ঋণাত্মক। হ্যাঁ মিস। ঋণাত্মক। আমার মনে রাখতে হবে প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, নিউট্রনের কোনো চার্জ নাই, এটা মনে রাখতে হবে। ওর চার্জ 0, কোনো চার্জ নাই। প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে থাকে, এরা কখনো বের হয় না, বের হয় যারা বাইরের দিকে থাকে, ইলেকট্রন। তাহলে তুমি যখন প্লাস মাইনাস লেখো, কার সংখ্যার পরিবর্তন হবে? ইলেকট্রনের। কখনোই প্রোটন আর নিউট্রন চেঞ্জ হবে না। তোমাদের এখানে যেটা হয়েছে সেটা কোনটা কারেক্ট হয়েছে? আমি যদি কারেক্ট দেই, অবশ্যই প্রোটন ঠিক আছে, 17টা, তোমরা 17টাই লিখছো। 35 - 17 মনে হয় 18 হয়, তোমরা 18ই লিখছো। ভেরি গুড। তো তোমরা কি ভুল করছো? ইলেকট্রন। ইলেকট্রন তো কয়টা হবে? -1 দিয়েছি, কয়টা হবে? 18টা। 18টা হবে। 18টা হবে। তাহলে এটা গুণ করলে হবে? এটা হবে হচ্ছে 18টা। ঠিক আছে, তাহলে দেখি আরেকটা দিই লাস্ট। এটা কিন্তু এই টপিকই না, আমরা এই টপিকে পড়ছি। আচ্ছা, আরেকটা দেখেন লাস্ট, এটা হ্যাঁ, নাইট্রোজেন 3 ও হচ্ছে 14 ভর, আর এটা হচ্ছে 7। এটা করবা সেম, প্রোটন নিউট্রন ইলেকট্রন, বা প্রোটন প্রোটন ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন, কার কয়টা লিখবা। পজিটিভ দিব হচ্ছে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম হচ্ছে 20, এটা হচ্ছে 40। করো, এই দুটা করো। মিস করেছি। হুম, বলো। নাইট্রোজেন হবে প্রোটন 7টা, ইলেকট্রন 10টা আর নিউট্রন হচ্ছে 7টা। আচ্ছা, এটা হয়েছে পারফেক্ট, ভেরি গুড। এবার আমাকে বলবো তুবা, ক্যালসিয়ামের তো তুবা তুবা বলবা। প্রোটন হচ্ছে 20টা, নিউট্রন ও 20টা, আচ্ছা আর গুড। ইলেকট্রন? ইলেকট্রন হচ্ছে 22টা।
মুনতাহা ইলেকট্রন কয়টা হবে? 18টা হবে। 18টা। 22টা কোথায় পাও তুমি? তোমাকে কি বলেছি, ইলেকট্রন কমবে আর নাহলে বাড়বে, আমি পজিটিভ লিখেছি, তার মানে প্রোটন বেশি থাকবে। কয়টা বেশি থাকবে? 2টা বেশি। তো 20 তো চেঞ্জ হয় না, 20-এর থেকে তো তুমি 22 করলে -2 হয়ে যাবে। 20-এর থেকে 2 কমায় দিবা, তাহলে কত হবে? 18 হবে। -18 +20, তাইলে না হয় +2। বুঝেছো তুবা? জি মিস। তোমাদের এগুলো আরেকটু ভালো করে পড়তে হবে তো। এগুলা তোমরা এগুলা কিভাবে ভুলে গেছো আমি জানি না। তোমাদের এটা আছে সামনে আরো, কিন্তু তোমাদের এটা দেখাতে হবে, মানে জানতে হবে, এটা একদমই বেসিক। এখন দেখো, তোমাদেরকে যদি আমি বলি ইলেকট্রন বিন্যাস দেখাও, এটা দেখো আমি সরাই ফেলছি। আচ্ছা, এটা সরাই ফেলছি। আচ্ছা, সংজ্ঞা সরাই ফেলছি, সমস্যা নেই। এবার ইলেকট্রন বিন্যাস দেখো, সেটা কয়টা থাকবে? এলে কয়টা থাকবে? আরো যদি থাকে কার কয়টা থাকবে? কে এল এম 20। এখন কিন্তু ম্যাম 20, এখন আর 18 না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ও আচ্ছা, কথা শোনা যাচ্ছে না। ইলেকট্রন বিন্যাস করতে হবে, হ্যাঁ। এবার কিন্তু আর চার্জ নাই, এবার যতটা ইলেকট্রন ততটাই প্রোটন, তার মানে 20টাই প্রোটন আছে, 20টাই ইলেকট্রন আছে। এবার তুমি তাদের ইলেকট্রন বিন্যাসটা করে আমাকে দেখাতে পারো কিনা? সমস্যা না। নাইট্রোজেন হবে প্রথমটা 2টা, তারপরটা 5টা। ভেরি গুড, আমাকে ক্যালসিয়াম দেখাও। বাট ঠিক আছে, মধ্যে তোমারটা। আচ্ছা, ক্যালসিয়াম তোমরা পারবো না, সরি সরি সরি, ক্যালসিয়াম তোমরা পারবো না। ওটার জন্য আবার রুলস আছে, হ্যাঁ, তোমরা তো এত দূর পর্যন্ত যাও নাই। ওইটার কিছু অধ্যায় 5-এ পাবা, তখন আমরা ডিটেইলসে পড়বো। তাহলে নাইট্রোজেনটাই শুধু করে রাখো। নাইট্রোজেন কত বললা? 2 আর 5, ঠিক আছে না? জি মিস। হ্যাঁ, ইয়া পারছো, তুবা পারছো? জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমরা আবার একটু পড়াশোনা ব্যাক করি। তারা কি বলছে? পরমাণুগুলো তৈরি হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। তোমাদের নিশ্চয়ই জানার কৌতূহল হয় যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি সত্যিকারের মৌলিক কণা, নাকি সেগুলো অনেক অন্য কিছু দিয়ে তৈরি? যেমন আমরা টেবিল বা একটা লোহার কথা চিন্তা করো, লোহার ভিতর কি থাকে? আয়রনের অনেকগুলা বা লোহার অনেকগুলা পরমাণু থাকে, সেই পরমাণুর ভিতরে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এখন আমার কথা, ইলেকট্রনের ভিতরেও কি কিছু থাকে, নাকি এটাই মৌলিক কণা? এই 3টি কণা ছাড়া আরো অন্য কোনো বস্তু কণা কি আছে? তোমরা এর মাঝে জেনে গেছো যে এই মৌলিক বস্তু কণাগুলো পরস্পরের সঙ্গে 4 ধরনের বল দিয়ে ক্রিয়া বিক্রিয়া করে। তোমরা কি জানো এটা? 4 ধরনের এর মৌলিক বল আছে। কি কি? এর আগের অধ্যায়ে পড়ানো হয়েছিল। পড়েছিলাম, ভেরি গুড। মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় দুর্বল বল, সবল সবল নিউক্লিয় বল। সবচেয়ে দুর্বল কোনটা এখানে? মানে সবচেয়ে কম ভ্যালু কার? দুর্বল নিউক্লিয় বলে। আচ্ছা, মহাকর্ষ বল। আচ্ছা, এটা বলতে হবে। মহাকর্ষটাকে এত, আমি এটা কখনো ফিল করিনি। হ্যাঁ, সবচেয়ে সবল তো অবশ্যই সবল। ঠিক আছে, ভেরি গুড। কিন্তু তোমরা কি জানো এই বলগুলোর আসলে ক্রিয়া বিক্রিয়া করে এক ধরনের শক্তি কণা বিনিময় করে, যার অর্থ এই ভৌত জগৎ তৈরি হচ্ছে 2 ধরনের কণা দিয়ে, যেগুলো হচ্ছে বস্তু কণা আর একটা হচ্ছে শক্তি কণা। তাই আমি তো জানতাম না। তাহলে 2 ধরনের কণা। আমরা সবসময় কিন্তু বস্তু কণা নিয়ে কথা বলি, যেমন প্রোটন, ইলেকট্রন, এগুলা। নিউট্রন। তো শক্তি কণা তো কত? তাহলে শক্তি কণা মানে কি, যে আমি যে বলতেছি বল আছে, বল আছে, মহাকর্ষ বল আছে, সবল নিউক্লিয় বল আছে, দুর্বল নিউক্লিয় বল আছে। এটার মানে হচ্ছে তাদের মধ্যে যখন কাছাকাছি থাকে বা ক্রিয়া বিক্রিয়া হয়, বল যে আমরা অনুভব করি বা তারা যে অনুভব করে কোনো বস্তু, কিভাবে অনুভব করে? শক্তি কণা বিনিময় করে। এটা তো আমরা চোখে দেখি না। পদার্থ বিজ্ঞানের ভাষায় যে শাখায় বস্তু কণা, শক্তি কণার বিভাজন, ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে কণা পদার্থ বিজ্ঞান। এই অধ্যায়ে আমরা সেই কণা পদার্থ বিজ্ঞানের অসাধারণ বৈচিত্র্যময় জগতের সঙ্গে তোমাদের একটুখানি পরিচয় করিয়ে দেব। তবে সেটি সম্পর্কে সত্যিকারের ধারণা পেতে হলে তোমাদের পদার্থ বিজ্ঞানের আরো অনেক গভীরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে বস্তু কণা এবং শক্তি কণা দিয়ে। বস্তু কণাকে বলা হয় ফার্মিয়ন এবং শক্তি কণাকে বলা হয় বোসন। আমরা অনেক সময় বোসন বলি, হ্যাঁ। তাহলে 2টা কণার নাম শিখেছো, কি কি বলো? বাংলায় বলি একটাকে বস্তু কণা, আরেকটাকে কি বলি? শক্তিকণ।
হ্যাঁ, একটাকে বলি বস্তুকণা, একটাকে বলি শক্তিকণা। ভেরি গুড। তো এটাকে কণা আকারে নাম যদি বলো, সেই কণার নাম কি? বস্তুকণাকে কি বলা হবে? ফার্মিয়ন। আর শক্তি কণাকে বলা হয় বোজন। বোসন। ভেরি গুড। তাহলে একটাকে বলা হয় ফার্মিয়ন, আরেকটাকে বলা হয় বোসন। এই তো ভালো পারছো। ঠিক আছে তুবা, তোমার কোনো সমস্যা আছে? না মিস। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো। তাহলে আমি এখন থেকে যখনই ফার্মিয়ন বলবো তোমরা বুঝে নেবে এটা বস্তু কণার কথা বোঝাচ্ছি, আর তুমি যখনই বোসন বলবা তুমি বুঝে নেবা আমি শক্তি কণার কথা বোঝাচ্ছি। তাই আমরা বলতে পারি মহাবিশ্বের যে কোনো, কোথায় চলে গেল, এই তো, যে কোনো একটি মৌলিক কণা নেওয়া হলে মোটা দাগে সেটা হয় ফার্মিয়ন, না হয় বোসন। এই বোসন নামটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন বাঙালি অধ্যাপক সত্যেন বসুর নাম থেকে। আর ফার্মিয়ন নামটা এসেছে ইতালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মির নাম থেকে। তাহলে তারা দুজন দুটা কণা আবিষ্কার করেছে, একটাকে বলা হয় বোসন কণা, একটাকে বলা হয় ফার্মিয়ন কণা। বোসন আমাদের সায়েন্টিস্ট, ঢাকা ভার্সিটির পদার্থবিজ্ঞানের একজন সায়েন্টিস্ট অধ্যাপক, তার নাম হচ্ছে সত্যেন বসু। আর এটা হচ্ছে ইতালিয়ান একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে এনরিকো ফার্মির। মৌলিক কণা ফার্মিয়ন এবং বোসনের অনেক বড় একটা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটি সহজভাবে বলতে হলে এভাবে বলা যায়, হুবহু একরকম কণা হলে যখন সেগুলো একসঙ্গে থাকতে পারে না তখন বুঝতে হবে সেটি হচ্ছে ফার্মিয়ন। আবার যখন হুবহু একরকম কণা একসঙ্গে থাকে তখন বুঝতে হবে সেটি হচ্ছে বোসন। আমরা বোসন বলতে কি বুঝিয়েছিলাম? বোসন কিন্তু শক্তি বুঝিয়েছিলাম, ফার্মিয়ন কিন্তু বস্তু বুঝিয়েছিলাম। তাহলে তোমার কাছে যদি অনেকগুলা কণা থাকে এবং হুবহু হয় এবং তারা যদি একসঙ্গে থাকে তাহলে সেটা কি? বোসন। একসঙ্গে থাকলে মানে শক্তি কণা। তারা যদি একসঙ্গে থাকতে না পারে তার মানে তারা ফার্মিয়ন, মানে বস্তু কণা। ক্লিয়ার? জি মিস। ইলেকট্রন হচ্ছে ফার্মিয়ন, মানে অনেকগুলো একসাথে থাকতে পারে না। তোমরা যখন পরমাণুর গঠন পড়েছো তখন লক্ষ্য করেছো একটি শক্তি স্তরে সবকটি ইলেকট্রনকে গাদাগাদি করে রাখা যায় না। দেখেছো? এটা আমাদের দরকার কিন্তু, ইলেকট্রনের বিন্যাস, পরমাণুর গঠন কিভাবে। তুমি যখন ইলেকট্রনটাকে সাজাচ্ছ তুমি কি একটা শক্তি স্তরে, মানে যেমন কতে কেতে, কেতেই কি তুমি সবাইকে দিচ্ছ? না, কেতে 2টা দিচ্ছ, পরেরটাতে 8টা দিচ্ছ, তারপরটাতে 18টা দিচ্ছ, চেঞ্জ করে দিচ্ছ। কারণ তাদেরকে একটাতে রাখা যায় না গাদাগাদি করে, তার মানে তারা হচ্ছে ফার্মিয়ন। ভিন্ন বৈশিষ্ট্যের ইলেকট্রন দিয়ে একটি শক্তিস্তর পূর্ণ হয়ে গেলে আমি তখন তাকে কি করব? ইলেকট্রনের জায়গা করে দেওয়ার জন্য পরের শক্তিস্তরে তাকে নিয়ে যেতে হবে। আবার আলোর কণা বা ফটন হচ্ছে বোসন। আলো যে আছে আমাদের এখানে, আমরা আলোর 2টা ধর্ম পড়েছি তাই না? একটা হচ্ছে তরঙ্গ আর একটা হচ্ছে কণা ধর্ম। যখন কণা বলবা তখন সে ফোটন আকারে আসে। তো এই ফোটন এক শক্তির থাকতে পারে, শক্তি স্তরে থাকতে পারে বলে এত তীব্র আলোর লেজার রশ্মি তৈরি করা সম্ভব হয়েছে। তার মানে ওরা সবাই একসাথে থাকতে পারে। যদি একসাথে থাকতে পারে তাহলে হচ্ছে বোসন, যদি একসাথে থাকতে না পারে তাহলে হচ্ছে ফার্মিয়ন। ক্লিয়ার? জি মিস। জি। আচ্ছা ঠিক আছে। তাহলে একটাকে আমরা বলেছি বোসন, তাহলে বোসনের একটা এক্সাম্পল কি দিয়েছে? আলোর কণা বা ফোটন হচ্ছে বোসন। ভেরি গুড। আর ফার্মিয়নের এক্সাম্পল? বলো, ফার্মিয়নের এক্সাম্পল কি? ইলেকট্রন। ফার্মিয়নের এক্সাম্পল কি হবে? ইলেকট্রন। 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 তার মানে ইলেকট্রন কিন্তু একসাথে থাকতে পারে না, এটা মনে রাখবা। হ্যাঁ, আসলে পরমাণুই শেষ কথা নয়। তার মানে এই যে আমরা যে বলতেছি পরমাণুর ভিতর আরো কণা আছে কিনা আমরা তো জানি না, এগুলো আস্তে আস্তে জানবো। তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বস্তু কণা ফার্মিয়ন আর শক্তি কণা বোসন দিয়ে তৈরি হয়েছে। ফার্মিয়ন নামের বস্তু কণাদের আবার 2 ভাগে ভাগ করা যায়। এক ভাগের নাম কোয়ার্ক, অন্য ভাগের নাম লেপটন। তাহলে যারা একসাথে থাকতে পারে না তাদের নাম কি? ফার্মিয়ন। ফার্মিয়নকে আবার 2টা ভাগে ভাগ করে ফেলা, একটার নাম হচ্ছে কোয়ার্ক আর একটার নাম হচ্ছে লেপটন। কোয়ার্ক কারা? কোয়ার্ক হচ্ছে যাদের মধ্যে সবল স্ট্রং নিউক্লিয় বল আছে, যেগুলো নিউক্লিয় বল অনুভব করে না, অনুভব করে করে না, মানে যাদের মধ্যে নাই, তারা হচ্ছে লেপটন। তাহলে আরেকবার বলি, ফার্মিয়ন হচ্ছে একসাথে থাকতে পারে না যেগুলা, একই রকম হুবহু একই রকম কণাগুলো যদি একসাথে থাকতে না পারে তাহলে তারা হচ্ছে ফার্মিয়ন। ফার্মিয়নের মধ্যে যারা সবল নিউক্লিয় বল অনুভব করে তারা হচ্ছে কোয়ার্ক, যারা কোনো নিউক্লিয় বল অনুভব করে না তারা হচ্ছে লেপটন। ক্লিয়ার? জি মিস।
ইলেকট্রন হচ্ছে একটা লেপটন। তাহলে ইলেকট্রন একটা ফার্মিয়ন। ফার্মিয়নের কোনটা? কোয়ার্ক নাকি লেপটন? লেপটন। পরমাণুর গঠন পড়ার সময় আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই ৩টি মৌলিক কণার কথা পড়েছি। ইলেকট্রন শক্তি লেপটন জাতীয় একটি মৌলিক কণা হলে প্রোটন ও নিউট্রন কিন্তু মৌলিক কণা নয়। সেগুলো তৈরি হয়েছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক নামে ২ ধরনের কোয়ার্ক থেকে। তাহলে ইলেকট্রন হচ্ছে লেপটন। এটা মুখস্থ হয়েছে আমাদের বা এটা আমরা জানছি। ইলেকট্রন হচ্ছে লেপটন। তাহলে এখন আসো প্রোটন আর নিউট্রনের কাজ কি? বা ওরা কোনটার মধ্যে পড়ে? প্রোটন আর নিউট্রনের একজন হচ্ছে আপ কোয়ার্ক, আরেকজন হচ্ছে ডাউন কোয়ার্ক। এই ২ টা কোয়ার্ক থেকে আসছে। তাহলে একটা ছিল কোয়ার্ক, একটা ছিল লেপটন। কোনটা কোয়ার্ক? যাদের মধ্যে সবল নিউক্লিয় বল থাকে। আমরা জেনেছিলাম সকল পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। সেটি এবারে আরো সঠিকভাবে বলা যায় যে সকল পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন এবং আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক দিয়ে। ইলেকট্রন তো লেপটন আর কোয়ার্কের মধ্যে আপ কোয়ার্ক হচ্ছে সাধারণত প্রোটন আর ডাউন কোয়ার্ক হচ্ছে নিউট্রন। এখানে জেনে রাখো এই কোয়ার্কের মাঝে কিন্তু কোনো কিছু উপরে কিংবা নিচে নেই। হ্যাঁ, তাহলে এমন নাম কেন আপ ডাউন? এগুলো জাস্ট বিজ্ঞানীরা মনে রাখার জন্য দিয়েছে। এটি শুধু খেয়ালি বিজ্ঞানীদের দেয়া নাম। কোয়ার্ক যেরকম ২ টি, লেপটনও কিন্তু ২ টি। একটি হচ্ছে আমাদের পরিচিত ইলেকট্রন, অন্যটির নাম হচ্ছে নিউট্রিনো। তাহলে একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে নিউট্রিনো। ভালো করে খেয়াল করি। তাহলে প্রোটন আর হচ্ছে নিউট্রন এদেরকে বলা হয় কোয়ার্ক। কি কোয়ার্ক? আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। লেপটনের মধ্যে হচ্ছে ইলেকট্রন। লেপটনের আরেকটা এক্সাম্পল হচ্ছে নিউট্রিনো। তাহলে টোটাল আমরা ৪ টা কণার নাম শিখছি। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, নিউট্রিনো। ক্লিয়ার? জি মিস। আচ্ছা। আমরা সাধারণভাবে নিউট্রিনোর কথা বলি না কারণ এটি কোনোভাবে সাধারণ মানুষের চোখে দৃশ্যমান নয়। প্রতি সেকেন্ডে তোমার চোখের আইরিশের ভেতর দিয়ে ১০ লক্ষ নিউট্রিনো চলে যাচ্ছে। তুমি কিন্তু ভুলেও সেটা টের পাও না। এর ভর বলতে গেলে নেই। এটি কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না। অবলীলায় এটি শোষিত না হয়ে কয়েক লক্ষ আলোকবর্ষ দীর্ঘ সীসার পাতের ভেতর দিয়ে চলে যেতে পারে। এটি ইলেকট্রনের সঙ্গে থাকা আরেকটি লেপটন, তাই তাকে ডাকা হয় ইলেকট্রন নিউট্রিনো বা লেখা হয় VE। তার মানে সে ইলেকট্রনের সাথে বসে থাকে। আমরা বোসন নামের শক্তির কণাদের মাঝে একটু পরে আসবো। আপাতত ফার্মিয়ন নিয়ে একটা তালিকা করি। তাহলে ফার্মিয়ন ২ ধরনের, যারা সবল নিউক্লিয় বল ফিল করে তাদেরকে বলা হয় কোয়ার্ক, যারা করে না তাদেরকে বলা হয় লেপটন। যারা করে কোয়ার্ক তাদের মধ্যে ২ টা আছে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, একটা আপ কোয়ার্ক, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। লেপটনের মধ্যে আছে ইলেকট্রন, যারা কোনো সবল নিউক্লিয় বলই ফিল করে না। আরেকটা আছে ইলেকট্রন নিউট্রিনো। তার নাম ইলেকট্রন নিউট্রিনো কেন? কারণ সে সবসময় ইলেকট্রনের সাথে থাকে। তাদেরকে কি দিয়ে প্রকাশ করা হয়? VE দিয়ে। ইলেকট্রনকে E দিয়ে, আপ কোয়ার্ককে U দিয়ে, আপ তাই U, ডাউন তাই D। তাহলে এই ৪ টা আমরা ফার্মিয়ন পড়েছি। আমাদের তাহলে বাকি থাকবে কি? আমাদের বাকি থাকবে হচ্ছে বোসন। তাহলে ফার্মিয়নের মধ্যে আরেকটু পড়ি প্রতিপদার্থ। এই বেলা তোমাদের আরেকটু খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেয়া যায়। সেটি হচ্ছে প্রত্যেকটা বস্তু কণার একটি প্রতিকণা থাকে। মানে অ্যান্টি একটা কণা থাকে। একটি কণা ও প্রতিকণা একত্র হলে দুটি অদৃশ্য হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। শুধু তাই না, শক্তি ব্যবহার করে উপযুক্ত পরিবেশে বস্তু কণা এবং তার প্রতিকণা তৈরি করা যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমান পরিমাণ বস্তু কণা এবং তাদের প্রতিকণা থাকার কথা ছিল। ওই যে আমরা জানি সবগুলো সেম অ্যামাউন্টে থাকার কথা ছিল। কিন্তু বিজ্ঞানীরা এখনো জানেন না কেন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে শুধু বস্তু কণা দিয়ে। কিন্তু উপরের তালিকাটি পূর্ণাঙ্গ করতে হলে আমাদের প্রতিকণাগুলোও জানতে হবে ফার্মিয়নের। আসো ফার্মিয়নের প্রতিকণাগুলো জেনে নেই। যেটা কোয়ার্ক, আপ কোয়ার্ক মানে ইউ, সেটার প্রতিকণা হবে ইউ বার। যেটা ডি সেটা হবে ডি বার। মানে প্রত্যেকটা মাথায় জাস্ট বার দিয়ে দেবা। তাহলে এগুলাই তার প্রতিকণা বা প্রতি পদার্থ। ঠিক আছে, এগুলো সব হচ্ছে বস্তু কণা মানে ফার্মিয়ন। এদের ভেতর বল বা শক্তির বিনিময় করার জন্য আমরা তালিকাতে আমাদের বোসন কণাও অ্যাড করবো। বোসনটা আজকে আমরা দেখবো না। তাহলে আমরা আজকে শুধু পড়েছি ফার্মিয়ন পর্যন্ত। ফার্মিয়নের প্রতি পদার্থ কি এই পর্যন্ত দেখে আসবো। তোমরা কি বুঝছো? জি মিস, বুঝেছি। আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি কয়েকটা জিনিস একটু নতুন শিখেছি। এসব ফার্মিয়ন টার্মিয়ন এগুলো তো আগে পড়োনি, কিন্তু প্রোটন নিউট্রন এগুলো আগে পড়াচ্ছো। সো এগুলো বাসায় দেখবা, আরেকবার সবগুলো টপিকই দেখবা। এই বক্সটা পর্যন্ত দেখবা আমি যতটুকু পড়িয়েছি। তোমাদের বইয়ের পেজ হচ্ছে 59 মানে 59 এই পর্যন্ত। তোমাদের একটা ক্লাস বাকি ছিল, ওটা হচ্ছে আমরা কালকে নিব ইনশাল্লাহ। কালকে তোমাদের কি ইনফর্ম করেছে? কালকে রাত 9টায়, আগামীকাল। ইনফর্ম করেনি। আচ্ছা, আচ্ছা, হয়তো বলে দিবে। আগামীকাল রাত ৯টায় তোমাদের আবার সায়েন্স ক্লাস আছে। ওই যে আমি একদিন একটা মিস করেছিলাম, ওটা আর কি কালকে করায় দেব। ঠিক আছে? ঠিক আছে। তোদেরকে ইনফর্ম করলে অবশ্যই জয়েন করবা। তাহলে ওই টাইমে জয়েন করো, হ্যাঁ? আচ্ছা। ওকে। তাহলে আজকে এই পর্যন্ত পড়ো।